Many people will say many things, but he has done a lot. And he, in our view, in our estimation, to the best of his possibility, he played the exact role he was supposed to, and that we expected. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজানো বিচার এবং শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় এখন ইউনূসের গলার কাটা। দেশে বিদেশে তীব্র সমালোচনার মুখে দিশেহারা সরকার সমর্থকেরা নেমেছেন নতুন প্রোপাগান্ডায়। তবে সেই প্রোপাগান্ডাও যাচ্ছে শেখ হাসিনার পক্ষে। নতুন করে আবারও জানা যাচ্ছে শেষ মুহূর্তেও প্রাণহানি এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। কিছু করতেছে না, কালকে খালি লম্বা লম্বা কথা বলে গেছে। আপনি দেখছি আমি কিন্তু ঠিক করছিলাম যে আজকে যাবো রাষ্ট্রপতি, সব লিখে থেকে সব রেডি করছি। আইসিটির রায়ের পর সরকার সমর্থকেরা জুলাই আন্দোলনের শেষ দিকে শেখ হাসিনা এবং হাসান মাহমুদের কথিত ফোন আলাপের একটি অডিও প্রচার করছেন। তবে সেখানেও সাবেক প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলছেন মানুষ মেরে তিনি ক্ষমতায় থাকতে চান না। এইভাবে মানুষ মেরে থাকার কোনো মানে হয় না। ফোন আলাপে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারির পরামর্শ দেন হাসান মাহমুদ। তবে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরির আশঙ্কায় সরাসরি নাকচ করেন শেখ হাসিনা। যেটুকু রোল ওইটুকুই তো, এর বেশি হয় না। ওই জন্য রাষ্ট্রপতির কাছে দিয়ে আসলে তখন রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধান যাকে যা করে করুক, কারণ এইভাবে আর সম্ভব না। সারা দেশে জুলাই আন্দোলনকারীদের তাণ্ডব নির্মমতার কথাও তুলে ধরেন শেখ হাসিনা। স্পষ্ট হয়ে ওঠে দেশব্যাপী নৃশংসতার মুখে সরকারের অসহায়ত্ব। বলছি 24 ঘন্টা সময় নিচ্ছে, সে চেষ্টা করবে করতে, দেখার চেষ্টা করে সময় নিচ্ছে, সময় দিতে হয়। বলেছে আমি কিন্তু থাকবো না, সোজা আর না, অসম্ভব, এই দেশে আর না। নেতা কর্মীদের কিচ্ছু রাখতেছে না, প্রত্যেক জায়গায় সবার ঘর বাড়ি ছোট যে কি এগুলি জানো ব্যাপারে বাবা, নখারিতে ফোন করছে, কানপটে দিয়ে দিয়ে সব বাড়ি করাই দিচ্ছে। এর আগেও সরকার সমর্থকদের ফাঁস করা কথিত কয়েকটি ফোনালাপেও প্রাণহানি ঠেকাতে শেখ হাসিনার প্রচেষ্টার প্রমাণ ছিল স্পষ্ট। এমনকি ক্যাঙ্গারু কোর্টে রাষ্ট্রপক্ষের তুলে ধরা অডিওতেও শোনা যায় একই অবস্থান। সিনিয়ররা অনেকে প্যানিক হয়ে যাচ্ছিল, মানে কি করব ডিরেকশন দিতে পারতেছিল না। এই জন্য আজকে আপনাকে বারবার ফোন দিয়েছি, আপনি কিছু মনে করেন না। আমি কেন মনে করবো, আমি তো সেদিন সারা রাতি কালকেও তো পিছনে তো সবচেয়ে আশঙ্কাজনক হলো যে সব এর পিছনে তো অন্য একটা শ্রেণী কাজ করতেছে দেখে, কারণ আমি ওই যে যারা জঙ্গি সন্ত্রাসী তাদেরকে আমরা কোনো সুযোগই দিতে চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 24 সেপ্টেম্বর শেখ হাসিনা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ফোনালাপের একটি অডিও শোনানো হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী বলেন সহিংস বিক্ষোভকারীরা আইন শৃঙ্খলা বাহিনীকে নারায়ণগঞ্জে যেতে বাধা দিচ্ছে। এ কারণে তিনি শনিরাখড়া এলাকায় 36 সেনা নামানোর কথা ভাবছেন। ওই ফোনালাপেও তিনি প্রাণহানি এড়ানোর নির্দেশনার কথা উল্লেখ করেন। আমি বলছি ক্যাজুয়ালের দরকার নাই, ওরা ব্যারিকেড নিয়ে আসে তো আকাশ থেকে নামবে, ধরবে, মেসেজটা দিয়ে দিতে পারেন। হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড বা বোমা ছোড়ার পরিকল্পনাও জানান তখনকার প্রধানমন্ত্রী। তার বক্তব্য আরো পরিষ্কার হয়ে ওঠে ইনুর কথায়। হেলিকপ্টার দিয়ে সোজা বন্ধন করা হবে। হেলিকপ্টারটা উপর দিয়ে মারবে। একই দিনে আদালতে শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর কথোপকথনের আরেকটি কল রেকর্ডও শোনানো হয়। সেখানে আন্দোলনে নামা শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী হত্যা করছে বলে ইঙ্গিত দেন শেখ হাসিনা। ওটা বলা আছে, আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সত্যি কথা চিন্তা করে, তারপর তো এই কি করছে তোমার যে আমাদের রেসিডেন্সিয়াল মডেল স্কুলের একটা বাচ্চা ছেলে, তার শিক্ষকটাই ডেকে নিয়ে আসছে, শিক্ষকটাকে আবার শিবির করছে, ওরা জানে না। তারপর সেই ছেলেটা মারা গেছে, তার মাত্র বুকে একটা গুলি, অথচ
পুলিশ কিন্তু কোনো রিভলভার ব্যবহার করেনি। এরকম ঘটনার কথা। ফোন আলাপের এক পর্যায়ে শেখ হাসিনা জানান, বিটিভি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এরপরও আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ ধৈর্য রাখতে বলা হয়েছে। না, বিটিআরসি বন্ধ করে দিচ্ছে, পুরাই দিচ্ছে, বিটিভি পুরাই দিচ্ছে, এখন তো ইন্টারনেট বন্ধ, সব পুরাই দিচ্ছে। কি করবে? না, পুরাই দিচ্ছে, মেশিনপত্র সব পুড়ে গেছে। আমি বলছি যা যা পোড়াতে আমাদের সেতু ভবন পোড়াইছে, দুর্যোগ ব্যবস্থাপনা সেটা পোড়াইছে। কারণ এই যে আমি ফিরলাম, আমি দেখলাম যে রাস্তায় রাস্তায় ওরা বিভিন্ন জায়গায় ইয়ে করতেছে। কোন কোন জায়গায়? বনানী, তো বনানী গুলশানে তো সচরাচর করে না, কিন্তু বনানী গুলশানে ওরা ইয়েতে চলে আসে, কোথাও কোথাও ইয়ে করতে পারে, মুভমেন্ট আছে সব জায়গায়। ঠিক আছে, আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলে এর আগেও প্রোপাগান্ডা ছড়ানোর ঘটনা ঘটে। এমনকি বিবিসি, আল জাজিরাকেও ব্যবহার করে ফোন আলাপের খণ্ডিত অংশ ব্যবহার করে চালানো হয় মিথ্যা প্রচার। পরে জানা যায় আল জাজিরা এবং বিবিসির দুটি তথ্যচিত্রে কথিত এক্সক্লুসিভ খণ্ডিত ফোন আলাপ সরবরাহ করেছিল খোদ ট্রাইব্যুনালেরই প্রসিকিউশন টিম। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে, ওটা বলা হচ্ছে। এখন আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সেফটি কথা চিন্তা করে। একদিকে সরকারি প্রোপাগান্ডা, অন্যদিকে আইসিটি আইন একাধিকবার সংশোধন সহ পুরো বিচার প্রক্রিয়া নিয়ে দেখা দিয়েছে তামাশা। এমনকি রায়ের পর হাস্যোজ্জ্বল মুখে শেখ হাসিনার পক্ষের কথিত রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর কষ্ট পাওয়ার দাবি নিয়েও তৈরি হয়েছে হাস্যরস। যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে, সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। এর বাইরে আমার শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে শুরুতে অ্যাডভোকেট আমিনুল গনি টিটোকে তার পক্ষে নিয়োগ দেয় রাষ্ট্র। এর পরপরই জানা যায় প্রায় এক যুগ ধরে শেখ হাসিনার কট্টর বিরোধী অবস্থানে আছেন টিটো। এমনকি গত আগস্টে তিনি শেখ হাসিনার ফাঁসির দাবিতেও ফেসবুকে পোস্ট দেন। ঘটনা জানাজানি হলে 25শে জুন তাকে সরিয়ে দেয় ট্রাইব্যুনাল। সেদিন নিজের মুখেও শেখ হাসিনার বিরুদ্ধে নিজের অবস্থান স্বীকার করেন টিটো। একথা সত্য যে 5 আগস্ট 2024 আমি যে বিগত ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে আমি আমার শুধু এটা 2024-এ না, আমি 2013 থেকে আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছেন দেখতে পারবেন যে আমি 2013 থেকে নিয়মিত আমি যা অসঙ্গতি, সরকারের যে সমস্ত অসঙ্গতি ছিল এইসব নিয়ে আমি পোস্ট দিয়েছি। এরপরে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে নিয়োগ পান বিচারিক আদালতের অখ্যাত আইনজীবী আমির হোসেন। মামলা লড়ার অভিজ্ঞতা শূন্য আমিরকে ভারের সঙ্গে তুলনা করেছেন আইন বিশেষজ্ঞরা। আমির হোসেন নামে যে লোকটিকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই লোকটি মূলত ছিল একটি চেম্বারের দালাল। তার কাজ ছিল আপনার আমাদের যে ঢাকা মহানগর দায়রা জজ আছে, এই জায়গাতে এই লোকটি দাঁড়িয়ে থাকতো। আমি তাকে নিজে বহুবার দেখেছি, সে পেঁপে ওই লবণ দিয়ে খেতে দেখেছি, তার সাথে আমি গল্পও করেছি, চাও খেয়েছি। ওকে আমি যখনই যেতাম ওইখানে দেখতাম সে পেয়ারা খায়, পেঁপে খায়, চা খায়, দাঁড়া থাকে লোকটা। তো আমাদের সাথে কথা বলতে বলতে ইভালির মামলার সময় আমি এই লোকটাকে অনেকবার দেখেছি। ওইখানে করে কি, ওইখানে দাঁড়া থাকতো, আর আশেপাশে যারা ঘোরাঘুরি করতো তাদের পাশে গিয়ে বলতো, কি ভাই লয়ার লাগবে, এইভাবে বলতো। অর্থাৎ সে সেখান থেকে লোকজন ধরে নিয়ে তার ওই চেম্বারে নিয়ে যেত। সে ঠিক মতো টাইও লাগাতো না, তার টাইটা ঝুলে থাকতো। আমি একদম স্পষ্ট মনে করতে পারি লোকটার কথা। লোকটা আপনার পাশে দিয়ে যে আমরা তারপরে পেয়ারা এগুলো খেত। আমরা ওইখানে ইবালির মামলার সময় মাঝে মধ্যে আমরা এখানে দাঁড়া থাকতাম, তো আমাদের ওই লোকজন আসতো। আমরা আমাদের ওই সময় আমরা ব্যস্ততার সময় ছিলাম, তো যখন মাঝে মধ্যে আমরা ওইখানে চাটা খেতাম, এই লোকটাকে সবসময় দেখতাম। তো তখনও জানতে পারিনি যে এই লোকটি ট্রাইব্যুনালের ডিফেন্সের লয়ার হবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই লোকটার মুখের একটা সমস্যা ছিল, তার জিহ্বার সমস্যা সময় ছিল, সেই কারণে সে পেনাল কোড শব্দটা বলতে পারতো না। এই লোকটা বলতো পেনাল কোড, বুঝতে পারছেন? তো যতবারই তার সাথে কথা হতো সে ততবারই বলতো পেনাল কোড। তো
পেনাল কোড যে লোকটা বলে সেই লোকটাকে ডিফেন্সের লয়ার নিয়োগ দেওয়া হয়েছে। আচ্ছা, এটা গেল 1 নাম্বার, অর্থাৎ এইটার মধ্যে সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। ক্যাঙ্গারু কোর্টে বিচারের নামে নানামুখী প্রহসনে আরও স্পষ্ট হয়ে উঠেছে ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন। সারা বিশ্বে উঠেছে নিন্দার ঝড়। ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আন্তর্জাতিক সংস্থাগুলো কড়া প্রতিক্রিয়া জানাচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ সরাসরি বলছে ন্যায় বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে আইসিটি। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন না করতে ভারতের প্রতি আহ্বান জানান তারা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বলছে বিচার ন্যায়সঙ্গত হয়নি। জাতিসংঘ বলছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেয়ায় ক্ষুণ্ণ হয়েছে আন্তর্জাতিক মান। আবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণাও দিয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস্টস। কথিত আইসিটিতে বিচারের নামে প্রহসনকে পাত্তা দিচ্ছে না শেখ হাসিনা নিজেও। রায়ের পর আবারও পরিষ্কারভাবে বলেছেন জুলাইয়ে হত্যার প্রধান নির্দেশদাতা ছিলেন খোদ ডক্টর ইউনূস এবং তারেক রহমান। গণভবন অ্যাটাক করবে, একজন সমন্বয়ক বলল যে ছাত্র পায়নি দেখে ফলস আইডি কার্ড দিয়ে ছাত্র বানিয়ে নিয়ে গিয়েছিল, কারণ সেদিন তাদের লক্ষ্য ছিল আমাকে এবং রেহানাকে হত্যা করবে, হত্যা না নির্যাতন করবে, তারপরে হত্যা করবে। এখানে পার্লামেন্ট নাই, একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আইন পরিবর্তন করে অমৃত সেখানে বিচার বসিয়ে দিলেই তো বিচার হয় না। কিন্তু আমি জানি এটা কেন করেছে, যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার করেছি তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপরে এই জুলুম। কারণ আমি তো কাউকে হত্যার হুকুম দেইনি, হত্যার হুকুম দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওদিকে তারেক জিয়া, যে লাশ ফেললে সরকার পড়ে যাবে। আইন বিশেষজ্ঞরা বলছেন অবৈধ সরকারের অবৈধ আদালতের কোনো আইনি ভিত্তি নেই, দেশে বিদেশেও পায়নি গ্রহণযোগ্যতা। ক্যাঙ্গারু কোর্টের প্রহসনের ডকুমেন্টেশনের স্বার্থে আইনি কিছু পদক্ষেপের উপর জোর দিচ্ছেন তারা। যে ভিউটা একটা নেওয়া হয়েছে যে অ্যাপিয়ার করবেন না, দ্যাটস ওয়ান ভিউ। আর এখন আমি বলবো যা হয়ে গেছে হয়ে গেছে, এখনো উপায় আছে, স্টিল উই ক্যান ডু। কিছু কিছু কাজ এখনো করা যায়, কিন্তু সেটা আবারও ডিসিশন লাগবে। বিকজ আমরা আইনজীবীরা আমরা আমাদের তো লাইন্স লাগে, লাইন্স ছাড়া তো আমরা লড়তে পারি না। ওকে, সো উই ভেরি মাচ নিড আপনার ইনস্ট্রাকশন থাকলে এখনো চমক দেখানো সম্ভব। জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের মামলার 3টি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে 17 নভেম্বর রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও পেয়েছেন মৃত্যুদণ্ড। রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের সাজা দেওয়া হয়। যে 3টি অভিযোগে এই দণ্ড দেওয়া হয়েছে তার মধ্যে শেখ হাসিনার দেশ ছাড়ার প্রায় 5 ঘন্টা পর আশুলিয়ায় 6 জন নিহতের ঘটনাও রয়েছে। সুলতানা রহমান, বাংলা নিউজ নেটওয়ার্ক, নিউ ইয়র্ক।